নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন মৃত্তিকা টিভি। আপনাদের সঙ্গে আমি অগ্নিভোগ। আমি বর্তমানে যে জায়গাটিতে রয়েছি, আলিমুদ্দিন স্ট্রিটের যে পার্টি অফিসে রয়েছি, ৭৭ থেকে ২০১১ বলা হতো পশ্চিমবঙ্গের শাসক দলের বা শাসক ফ্রন্টের যে লিডার সিপিআইএম, তাদের ব্যস্ততম পার্টি অফিস। আজও এখানে ব্যস্ততা কিন্তু একটুও কমেনি এবং সেখানে বহু বহু কিংবদন্তি মানুষ তারা এখানে এসেছেন, যাতায়াত করেছেন এবং অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ পশ্চিমবঙ্গের সিদ্ধান্ত বলা হয় এখানে বসে নেওয়া হয়েছে। আমার সঙ্গে যিনি রয়েছেন তিনি যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ, যাদবপুর বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক, আপনাদের সকলের পরিচিত সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী। সুজনদা, প্রথমেই স্বাগত মৃত্তিকা টিভিতে। নমস্কার। নমস্কার। হ্যাঁ, প্রথমেই জিজ্ঞেস করব আপনাকে যে কেমন আছেন, কারণ মানে আমাদের নিউজ চ্যানেলেই যেটা বা নিউজ পোর্টালেই যেটা দেখানো হয়েছিল, আমাদের সাংবাদিকদের সাথে সাথে আপনিও আহত হয়েছিলেন পুলিশের মারে যাদবপুর স্টেশনে। তো সেক্ষেত্রে আমি জিজ্ঞেস করব আপনার স্বাস্থ্যের আপডেট কি? না, তো শাসক যখন তার নিজের নাগরিকদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, তার পরিণতি যা হবার তাই চলছে পশ্চিমবাংলায়। যেভাবে কার্যত বিপন্ন মানুষ, তাদের একটা বড় অংশ হয়তো ভোটও দিয়েছিল এই শাসকের জন্যই, কিন্তু শাসক হয়ে যাওয়ার পর, সরকারে আসার পর তারা যুদ্ধ ঘোষণা করলো। তাদের সঙ্গে সরে যেতে হবে, উচ্ছেদ হতে হবে, পিটিয়ে তুলে দেবে, বুলডোজার দাপট। বুলডোজার মানে দাপট। এটা তো হয় না এভাবে। আইনের তো একটা কতগুলো পদ্ধতি আছে মিনিমাম, সেগুলো আপত্তি করতে ওদের পছন্দ না। চারদিক ঘিরে আক্রমণ যেভাবে করেছিল, তাতে অনেকেই আহত হয়েছেন। যদিও আমার একটা ছবি কোথাও দিয়েছিল যে রক্তাক্ত, আমার রক্ত বেরোয়নি, ওটা কোনো একটা এআই টিআই কিছু একটা হবে, কিন্তু অবশ্যই আমাকে মারা হয়েছিল। হ্যাঁ, এবং সিটি স্ক্যানও আমি করেছিলাম। যখন দেখলাম যে ইন্টারনাল ইনজুরি নেই, মিটে গেল। কিন্তু ভয়ঙ্কর আক্রমণ করেছে, বেশ কয়েকজনের মাথা ফেটেছে, জয়রাজ সহ রক্তাক্ত হয়েছে, সাংবাদিক বন্ধুরা পর্যন্ত। এবং তার চেয়েও বড় কথা হচ্ছে, শেষমেশ সেই বুলডোজার ঢুকিয়ে, দুদিন আটকানোর পর শেষমেশ সেই বুলডোজার ঢুকিয়ে দোকানগুলোকে ভেঙে দিয়েছে। আর বাকিদের ওপরে এখনো হুমকি চলছে, ভেঙে দেবো ভেঙে দেবো ভাব। আচ্ছা, একটা জিনিস সুজনদা যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে, অবশ্যই দোকানের ক্ষেত্রে আপনাদের অবস্থান তো স্পষ্ট যে এদেরকে পুনর্বাসন দিতে হবে, তবেই মানে সে তাদেরকে উচ্ছেদ নয়, একদম এক জায়গায় স্থানান্তরিত করা হোক পুনর্বাসন দিয়ে। কিন্তু একটা জিনিস আমরা বিভিন্ন স্টেশন চত্বরে দেখতে পাচ্ছি যে বেশ কিছু বস্তি এবং তার পাশাপাশি কিছু ইল্লিগাল পার্টি অফিস রেলের জমিতে, যেগুলো তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস, সেই বিষয়ে কি বলবেন? দেখুন, শুধু দোকান বলে বলছি না, দোকান হোক আর বাড়ি হোক, যে মানুষের কোনো অনন্য পায়, রাইট টু লাইফ, তার অংশ হচ্ছে রাইট টু শেল্টার, এবং অবশ্যই রাইট টু ফুড। তো বাঁচবে। লোকে এসে 2 পয়সা করে দিয়ে চলে গেল, সেটা তো চায় না, সেটা তো চায় নিজে আর্ন করতে। ফলে সেই বিবেচনাতে যখন রাষ্ট্র বা সরকার মানুষকে কাজ দিতে পারে না, তখন কষ্ট মষ্ট করে 200-500 টাকা ইনকাম করছে, সেইটাকে কেড়ে নেওয়া তো কাজের কথা না। রিপ্লেসমেন্ট হতেই পারে। যদি এমনটা হয় যে জমিটা রেলের সেই জমিতে রেলের ট্রাক যাবে, অবশ্যই নিশ্চয়ই সরে যেতে হবে। প্ল্যাটফর্ম বড় হবে, নিশ্চয়ই সরে যেতে হবে। এবং এইসব ক্ষেত্রে কিন্তু এই মানুষেরা কোনোদিন আপত্তি করেছেন বলে আমি শুনিনি। তাহলে তখন সরে গিয়ে ওই জায়গাটা ফাঁকা আছে, ওই জায়গাটা কোনো কাজে লাগছে না, ওটা কি অন্য কাউকে বিক্রি করবে? না না, আমরা আছি তো, তাহলে বিক্রি করতে যাবে কেন? রেলের জমিটা বিক্রি করার জন্য না, বা রেলের জমিটা বয়সে কমার্শিয়াল ব্যবস্থাপনার জন্য মানুষের দেয়নি। যাদবপুরে 1862 সালে রেল গেছে প্রথম, তখন তো গ্রাম চারদিক, ওই আশপাশের লোকজন খোঁজ করলে দেখবেন বড় বড় গাছ, তখনকার পুরনো মানচিত্র দেখুন। ফলে সেই মানুষ রেলের প্রয়োজনে, এবং বিশেষ করে রেলের সার্কুলেশন এরিয়া হবে, গ্রাম থেকে লোক আসবে স্টেশনে, স্টেশন থেকে নেমে তারা যাবে, এই যাতায়াতের ইন্টারফেসে 2-1টা জিনিস কেনার সুযোগ তাদের থাকবে। গ্রামের লোক তাদের উৎপাদিত ফসল নিয়ে আসবে, এখানে এসে স্টেশন হয়ে আর কোথাও যাবে।
ফলে একটা সার্কুলেশন এরিয়া, তার সঙ্গে সঙ্গে কতগুলো এই রকমের কমার্শিয়াল সার্কুলেশন, কিন্তু পার্ট অফ দি রেলওয়ে স্টেশন। তাহলে তো রেলওয়ে স্টেশনের চারপাশে 2 কিলোমিটার করে ঘিরে দেওয়া যায়, যেখানে শুধু লোকটা আসবে আর নামবে, ওই লোকটা নিরাপত্তাও থাকবে না। ফলে ওগুলো কথা না। রেলের জমিতে এইরকম কিছু থাকার জায়গা আছে, অন্য কিছু থাকতে পারে। আমি শুধু মনে করিয়ে দিই, লেক গার্ডেন্স নাম শুনেছেন নিশ্চয়ই। তখন বামফ্রন্ট, জ্যোতি বোস মুখ্যমন্ত্রী, তো রেল চাইলো যে ওখানে বস্তি মতো আছে উঠিয়ে দিতে। আমরা খুব হেজিটেট করছি, লোকগুলো কি করবে, জরুরি প্রয়োজন হলে নিশ্চয়ই তুলে দিতে হবে। তখন তো তৃণমূল অপোজিশন, না ধরা যাবে না, হইচই বেঁধে গেল। সুপ্রিম কোর্ট অর্ডার দিল, এবং শেষমেশ সুপ্রিম কোর্ট অর্ডার দেওয়ার পর কন্টেম্প্ট করছে রাজ্য সরকার। রেল ওখানে কিছু একটা করবে, অতএব সরে যেতে হবে। সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে, আর এরা তো বাজার গরম করে যাচ্ছে। জ্যোতি বোস তখন বামফ্রন্ট, তস্য গরিব মানুষ, তাদের বিকল্প বাসস্থানের ব্যবস্থা করে সুপ্রিম কোর্টের অর্ডারটাকে মান্য করেছে। মানে সুপ্রিম কোর্টের অর্ডার সত্ত্বেও মানুষের বিকল্প ব্যবস্থা যারা করেছে তাদের নাম বামফ্রন্ট। এরকম অনেক উদাহরণ আছে। মেট্রো রেল যাবে, ইরিগেশন ক্যানেল পাশে, সেই খালের পাড়ে লোক বসে আছে, সে লোকগুলোকে সরতে হবে রেলের যাওয়ার জন্য। রেল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, খাল ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, তখন যুদ্ধ বাধায়নি, তাদের বিকল্প ব্যবস্থা করেছে। এই আপনি জানবেন সব ভ্যাম্বে প্রকল্প, বাল্মীকি আবাসন। আমি এসব জায়গাগুলো গেছি বলে বলছি, যারা খোঁজ রাখে না, জানে না, তারা আজে বাজে বাজার গরম করে। বামফ্রন্ট হকার হোক আর রেলের পাশে থাকা লোক হোক, স্টেশনের হোক আর স্টেশন ছাড়া অন্য জায়গার হকার হোক, স্টেশন ছাড়া রাস্তাটাকে পরিষ্কার করতে হবে। রাস্তার মোড়ে 50 ফিট, সম্ভবত 50 ফিট বা কিছু একটা ফ্রি করতে হবে, নাহলে সার্কুলেশনে অসুবিধা হচ্ছে। সেটাও করতে হবে। আবার সেই লোকদের জন্য বিকল্প হকার মার্কেট করে দিয়েছে রাজ্য সরকার। তখন আপনাদেরকে অনেকে আবার অপারেশন সানশাইনের কথা মনে করাচ্ছে। আমি অপারেশন সানশাইনটাই তো বললাম, এবং সেটাকে কিন্তু নিন্দা করা হচ্ছে। যারা জানে না তারা নিন্দা করবে, এবং জেনে বুঝেও কিছু লোক নিন্দা করবে। সব লোক জেনে না জেনে তা না, জানা শুনো লোক নিন্দা করার জন্য। আমি কি বললাম, যারা সুপ্রিম কোর্টে লড়ে যাচ্ছে যে ওই বস্তি হতে সরাতে হবে, তাদের পিছনেও শাসক আছে। আবার যারা সুপ্রিম কোর্ট থেকে নির্দেশ অনুযায়ী ওদের সরাতে হবে, তাদের বাধাও দিচ্ছে। সবের পক্ষে, ফলে এগুলো জেনে বুঝে করে। অপারেশন সানশাইনটা তো আর বেশি বলতে পারলো না। আর যখন দেখা গেল একটা না, বেশ কিছু বিকল্প কর্মসংস্থানের মতন করে হকার্স মার্কেট তৈরি করে দেওয়া হলো। আপনি রুবি হাসপাতাল থেকে বালিগঞ্জ স্টেশনের দিকে যান, কসবা হকার্স মার্কেট। আপনি ওইখানটাতে আসুন, এই ধরুন বাঘাযতীন থেকে আপনি, মানে যে দুটো আমার কনস্টিটিউয়েন্সির মধ্যে ছিল, এবং আমি একবার না একাধিকবার গেছি, বাঘাযতীন স্টেশনের দিকে আসুন, ডান দিকে এবং বাঁ দিকে সরকার মার্কেট করে দিল। এটা ঠিক, প্রথম দিয়ে মার্কেটে যেতে কেউ কেউ কিন্তু করছিল, ওইখানে মার্কেটে জমবে না। এখন দেখা যাচ্ছে সেটা যথেষ্ট ভালো জমে গেছে। যেখানে সেখানে আপনি একটা গন্ডগ্রামের মধ্যে ঢুকিয়ে দিয়ে আসলে হবে না, তাকে একটা জীবিকার বিকল্প ব্যবস্থা করে দিতে। সে নিজের মতো করে করেছিল। আপনি তাকে তোলার প্রয়োজন হয়েছে, আপনি তুলুন, তার বিকল্প ব্যবস্থা করুন। আর আপনি কেন তুলছেন? যদি এমন হয় যে আদানি আম্বানিকে বিক্রি করার জন্য তুলবেন, না তুলতে দেবো না। আপনি যদি ওদের কাছে বিক্রি করে ব্যবসা করেন, তাহলে এরা গরিব লোক, একটু কম ব্যবসা করুন, লাইসেন্স দিন, ভাড়া নিন, লিজ দিন। আপনি ওদের দেবেন, এদের দেবেন না কেন? বিশাল বড় বড় মল হলে আপনি দেবেন, আর এরা গরিব লোক বলে এরা কি ব্রাত্য? গরিব মানুষের সঙ্গে আছে, ওদের বাদ দিয়ে সমাজ চলে না। যারা মনে করেন গরিব ফরিব কেউ না, আমরা সব সাততলা বোর্ডে বসে আছি, ওর ধোপা নাপিত থেকে শুরু করে আর এই খাবারের ফসল উৎপাদন সহ বাড়ি করা সহ সবই গরিব লোক।
তাদের অর্থনীতিটাকে যদি আমরা সুরক্ষিত করতে না পারি, বাজার বাড়বে না। বাজার না বাড়লে এই বড় 7 তলা 20 তলা 50 তলা তাদের কিছু করার থাকবে না। যাই হোক, ফাইনালি একটা মানবিকতার কোশ্চেন আছে, তার সঙ্গে সঙ্গে কতগুলো রিজন, যুক্তি। সুজনদা, একটা প্রশ্ন অবশ্যই করব, সেটা হচ্ছে যেদিনকে শপথ গ্রহণ হলো নতুন সরকারের, সেদিনকে চৌকি কেনার গল্প করে মানে পারমিশন পাইনি, তাই আমরা একটা চৌকি কিনলাম, কিনে টিনে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানে রবীন্দ্র জয়ন্তী পালন করলেন। এবং রবীন্দ্র জয়ন্তী পালন করার সময় আমি জানি না, মানে আমি এটা বলতে বাধ্য হচ্ছি, মানে লজ্জার অভাব থেকে নাকি মানে কিসের অভাব থেকে বা কিসের বোধোদয় থেকে উনি বলেন এত ঘটনা ঘটার পরেও যে আমি জোট করতে চাই, যদি বলেন লেফটিস্ট আমার কোনো আপত্তি নেই। তো মমতা ব্যানার্জি সব কথার উত্তর দেওয়ার খুব আমি প্রয়োজন বোধ করি না। ওই দিন চৌকি কিনেছেন কিনা, রবীন্দ্র জয়ন্তীর নামে একটা অনুষ্ঠান করেছেন কিনা, সেখানে ওনার লজ্জা প্রকাশ হয়েছে কিনা, আমি ওসব মধ্যে যাচ্ছি না। আমি শুধু এইটুকু বলতে পারি যে ওনার যদি এখন মনে হয় যে আমি হাত বাড়িয়ে দিচ্ছি, বামপন্থীরা আমার হাত ধরুক, সেটা ওরা ভুল চিন্তা। পশ্চিমবাংলায় বিজেপির সরকার ইনস্টল করেছেন যিনি, তার নাম মমতা ব্যানার্জি। দিল্লি নাগপুরে বিজেপি অথবা আরএসএস ভরসা করেছে যে বিজেপির নেতারা যতটা বিজেপিকে সাহায্য করতে পারে বাড়তে, মমতা ব্যানার্জি তৃণমূলের নেত্রী হিসেবে বিজেপিকে তার চাইতে বেশি সাহায্য করেছেন বাড়তে। ফলে ওদের কাছেও মমতা ব্যানার্জি একটা বাড়তি গুরুত্বপূর্ণ বটে, এবং সেই কারণেই তো পিসি ভাইপো সব জেলের বাইরে, না বুঝবার কোনো কারণ নেই। পিসি ভাইপো সব জেলের বাইরে। বিরোধী দল যখন একমতে চলতে চাইবে তখন তাদের মধ্যে ভাঙন ধরাবে কে? বিজেপির হয়ে তাদের মধ্যে ভাঙন ধরানোর এজেন্ট মমতা ব্যানার্জি। INDIA ব্লক নিয়ে যা হয় দেখেছেন, মানে উনি সবসময় 1 নম্বর হবেন 1 নম্বর হবেন 1 নম্বর হবেন করে আসলে একটা তালগোল পাকানো, এই মনোভাবেই উনি চলেন এবং চলেছেন। ফলে ওনার হাতটা এত তাই গন্ডগোলে পড়ে গেছে যে ওর হাত ধরে কেউ নিজেকে দুর্গন্ধযুক্ত করতে চাইবে কেন আমি জানি না। কেউ চাইলে করবে। উনি তো শুধু বামপন্থীদের বলেননি, হয়তো কংগ্রেসকেও বলেছেন, আমি যা বুঝছি। কংগ্রেস কি করবে কংগ্রেসের ব্যাপার, কিন্তু পশ্চিমবাংলায় গোটা দেশে যেমন বিজেপির বিরুদ্ধে সবাইকে একজোট করাটা আমাদের পলিটিক্যাল লাইন, পার্টি কংগ্রেস এই চলতে চলতে তো নয়। পশ্চিমবাংলায় বিজেপি এবং তৃণমূল, তার বিরুদ্ধে সবাইকে একজোট করাটা আমাদের কাজ। এবার বাকিরা কি করবে না করবে তাদের ব্যাপার, আমাদের পলিটিক্যাল লাইন এইটা। এবং দেখবেন এই নির্বাচনেও সেই কারণে আমরা, এমনকি বামপন্থী তা সত্ত্বেও একটু ভিন্নতা ছিল, CPIML সব আমরা একসাথে লড়েছি। আমরা চাই বিজেপির বিরুদ্ধে, এবং পশ্চিমবাংলাকে সেই বিজেপিকে ইনস্টল করেছে যে তৃণমূল যে কারণে বুঝি, এই দুইয়ের বিরুদ্ধে আমাদের সবাইকে একজোট হতে হবে। আমি আপনাদের মনে করিয়ে দিই, 19 সালের লোকসভা ভোট কয়েকটা আসন বিজেপি পেল, 18টা। মুখ্যমন্ত্রীর মনোভাব ছিল মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে যে বিরোধী মুক্ত পশ্চিমবাংলা চাই। ফলে বিধায়ক, বিরোধী দলের পঞ্চায়েত, বিরোধী দলের মিউনিসিপ্যালিটি সব দখল নিতে হবে। তাহিরপুরকে উনি দখল নিতে পারেননি বলে ওসিকে 6 ঘন্টার মধ্যে ট্রান্সফার করেছেন। মানে আমার সব লাগবে, আমি শাসক আমি বিরোধী। এবং সেই মনোভাবে চলতে হয়তো আরএসএস এর অসুবিধা ছিল না, সো লং অ্যাজ তৃণমূল আর বিজেপি একজন শাসক একজন বিরোধী দুটোই আসলে আরএসএস এর কবজায়, আরএসএস এর সুট করতে পারে। উনি যখন দেখলেন যে বিজেপি 18টা বেড়েছে, যে কোনো কারণেই হোক, তখন বিধানসভায় মেম্বার হঠাৎ একদিন বলতে শুরু করলেন বিধানসভায় অফিসিয়ালি হাউসের মধ্যে, আপনারা জানেন না, হয়তো আমাকে উদ্দেশ্য করে উনি বলছেন তখন, বিজেপি কত খারাপ আপনি জানেন না। আমি মনে মনে ভাবছি সে কি বিজেপি সরকারে, তাও বলেন, আমি তাও বলিনি, আমি আরো যথার্থ বলেছিলাম। সেই বিজেপির সঙ্গে আপনি সংসার করলেন, সরকার করলেন, মন্ত্রী হলেন, পশ্চিমবাংলায় বিজেপিকে ডেকে আনলেন। জ্যোতি বোস বললে যে মমতা ব্যানার্জি সবচাইতে বড় অপরাধ, খাল কেটে কুমির আনার মতন করে পশ্চিমবাংলায় বিজেপিকে নিয়ে এসেছে তৃণমূল।
আপনি হঠাৎ আমার মনে পড়ে গেল, বেশ ঠিক আছে, জানেন না কত খারাপ, ঠেকাতে হবে, আপনি দায়িত্ব নিন নাকি উদ্যোগ নিন, কি একটা কি বলেছিলেন, আমরা সিপিআইএম, আমরা সিপিআইএম কংগ্রেস সবাই মিলিয়ে বিজেপিকে ঠেকাই। উনি যেহেতু ন্যারেটিভ বিল্ড করছেন, আমি লাফিয়ে উঠে তখন বোধহয় মান্নানদা ছিলেন না, মান্নানদা বিরোধী দলের নেতা, আমি বাম পরিষদীয় নেতা, আমি লাফিয়ে উঠে বলেছিলাম নো চান্স। নো চান্স বলেছিলেন, হ্যাঁ। তারপরে উনি আমাকে একবার দুবার তখন বলেছেন, ওর সঙ্গে আরো বাকিরা ছিল, আমি ওদের বলেছিলাম যে আপনার এসব কোনো দরকার হয় না, বিজেপিকে ঠেকানোটাও কঠিন কাজ না, আপনি তো বিরোধীদের ভেঙে দিচ্ছেন, বিরোধী পরিষদটাকে আপনি গিলেপ খাচ্ছেন, আপনি যেভাবে চলছে, আমি অনেকগুলো উদাহরণ দিয়েছিলাম। কিন্তু আসলে তো উনি আরএসএস এর হাতে খেলেছেন, যা ওনার করার উনি তাই করেছেন, এবং সেই করার পরে এতদিন ওনাকে প্রয়োজন ছিল আরএসএস এর, কারণ বিজেপি ঠিক পুরুষ্ট হয়নি, ওনার কাজ ছিল বিজেপি পুরুষ্ট করে দেওয়া, বিজেপি পুরুষ্ট হয়েছে, পুরুষ্ট মানে বুঝেছেন তো, একদম বেশ পেকে উঠেছে, তৃণমূল থেকেই লোক দিয়ে বিজেপি ফুলে ফলে বিকশিত হয়েছে, এখন বিজেপি আর দরকার হচ্ছে না ওকে, ফলে এখন উনি আউট, বিজেপি ইন। আবার উনি সারা জীবন বলে এলেন যে যারা সিপিএম সেগুলোই সব রাতে গিয়ে বিজেপিকে ভোট। ওটা বোকা বোকা কথা বলেন, বড়ই বেশি বোকা বোকা কথা বলেন, কে কাকে ভোট দিয়েছেন কেউ কারোর কেনা গোলাম না, তার উপর নির্ভর করে না, এটা উনি তখন বলেছিলেন ওই 19। আপনি দেখেন রাজ্যপালের ভাষণের উপরে আমি খুব নির্দিষ্ট তথ্য দিয়ে, উনি বসেছিলেন, তথ্য দিয়ে বলেছিলাম 16 সালে ভবানীপুরে তৃণমূল পেল এত ভোট, 19 সালে কে কাকে ভোট দিয়েছে ছেড়ে দিন, তৃণমূলের ভোট 30,000 কমে গেল, তখন ভোট পেয়েছিল ধরা যাক 1,30,000, 30,000 উবে গেল, 1 লাখ পেল, কোথায় গেল? তারা কি সিপিএম কে ভোট দিয়েছে? দেয়নি তো, কোথায় গেছে? বিজেপি। গৌতম দেব শিলিগুড়ি, জ্যোতিপ্রিয় মল্লিকের সাথে সম্ভবত 47,000, ঠিক ফিগারটা আমার খেয়াল নেই, অরূপ বিশ্বাস যে ওয়ার্ড যে অ্যাসেম্বলি, পার্থ চ্যাটার্জি যে ওয়ার্ড যে অ্যাসেম্বলি, সব ধরে দেখা যাবে 16তে যা ভোট পেয়েছে সেই ভোটের একটা বড় অংশ বাইরে বেরিয়ে গেছে। কেন? ফলে এটা সিপিএম কংগ্রেস তৃণমূলের ব্যাপার না, উনি এমন ভাবেই প্রক্রিয়াটাকে নিয়ে গেছেন, বিভাজন করে দিয়েছেন, হয়তো গর্ববোধ করতেন মুসলমান আমায় ভোট দেবে, তার মানে হিন্দু বিজেপিকে ভোট দিক, ফলে কার্যত এই ভাগাভাগির রাজনীতিটা বিজেপি যা চায় সেটা উনি করেছেন, করার এফেক্ট হচ্ছে তৃণমূলের ভোট কমেছে, আসলে ভোটটা হিন্দু মুসলমানে খানিকটা ভাগাভাগি হওয়া শুরু হয়ে গেছে, যেটা 21-এ আরো বেড়েছে, যেটা 24-এ আরো বেড়েছে, যেটা এই ইলেকশনে তাতেও তার আপনি প্রতিফলন পাবেন। মানুষকে মানুষের জায়গা থেকে সরিয়ে এনে জাত ধর্মের বিবেচনায় বিশ্লেষণ করলে এবং তারপর চোখ রাঙালে এবং তারপর আইনের শাসনকে বরবাদ করলে এবং তারপর অপরাধীদের মাথার উপরে ছাতা ধরে দাঁড়িয়ে থাকলে মুখ্যমন্ত্রী, তাহলে যাভাবে সর্বনাশ হবার কথা পশ্চিমবাংলায় সেই সর্বনাশটা তৃণমূল করেছে, বিজেপি তার সুযোগ পেয়েছে। এখন যেটা দেখা যাচ্ছে তৃণমূলেরই এমন সর্বনাশ, 20 জন এনসিপিআই তে, এদিকে ঋতব্রত আর মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে দড়ি টানাটানি হচ্ছে, এবং এ বলছে দল আমার, ও বলছে দল আমার, এবং সবচেয়ে বড় কথা 21শে জুলাই যেটা দিয়ে আপনাদেরকে বিধতেন তারা, সেই 21শে জুলাইতে কংগ্রেস শহীদ মিনারের ওখানে পারমিশন পেয়ে গেল, এরা এখনো দড়ি টানাটানি করে যাচ্ছে, আমরা তৃণমূল 21শে জুলাই আমরা করব, মানে এবার কি তাহলে 3টে 21শে জুলাই হবে? প্রথমত 21শে জুলাই করবার কোনো রাইট তৃণমূল কংগ্রেসের নেই, যদি কেউ করে কংগ্রেসের থাকতে পারে, তৃণমূল কংগ্রেসের নেই। কেন? দুটো কারণে, আমি সব বাকি ছেড়ে দিচ্ছি। 21শে জুলাই ঘটনার জন্য তখন তো তৃণমূল কংগ্রেস হয়নি, পরে তৃণমূল কংগ্রেস হয়েছে, তারা যাকে দায়ী করেছিলেন মূল, তার নাম হচ্ছে মনীশ গুপ্ত, হোম সেক্রেটারি, যিনি বিদ্যুৎ মন্ত্রী। সেই মনীশ গুপ্তকে তুমি তৃণমূল বিদ্যুৎ মন্ত্রী করলে, তুমি তাকে বুদ্ধ হরজের বিরুদ্ধে দাঁড় করালে, বিদ্যুৎ মন্ত্রী করলে, এমপি করলে, সবচাইতে বড় অভিযুক্ত তোমার কাছে যে, তারপর তুমি কি করে 21শে জুলাই পালন করো শহীদ দিবস হিসেবে? এবং সেই কারণে পাগলুরাজ করতে হবে। 2, তারপর ওরা এসেই সরকারের টাকা খরচ করে 21শে জুলাই কমিশন করলো। 21শে জুলাই কমিশন যখন তুমি করেছো, তার রিপোর্ট তুমি মান্যতা দাও, তার রিপোর্ট কি প্রকাশিত হয়েছে?
তার রিপোর্ট গিভেন সম্ভবত 17 সালে রিপোর্ট দিয়ে দিয়েছে, কিন্তু রিপোর্টটা প্লেস করেনি, পাবলিশ করেনি। কেন গোপন রেখেছে? তার কারণ হচ্ছে তুমি যা বলে এতদিন ধরে বাজার গরম করেছো, তোমার তৈরি করা 21শে জুলাইয়ের কমিশন তাকে নস্যাৎ করে দিয়েছে। যদি নস্যাৎ না করে তাহলে তুমি প্রকাশ করলে না কেন? কোন সালে? 17 হলে মানে 10 বছর হয়ে গেল। তারপর কি কারুকার্য করেছো না করেছো আমি জানি না, কিন্তু 17 থেকে তুমি প্রকাশ করনি, তারপর তুমি কি করে 21শে জুলাই শহীদ দিবস পালন করার যোগ্যতা দেখাও? শুভঙ্কর বাবু একই কথা বললেন যে 21শে জুলাই পালন করার রাইট কোনোভাবেই তৃণমূল কংগ্রেসের নেই। আমার সাথে শুভঙ্কর বাবুর কথা হয়নি? উনি আরেকটা রাজনৈতিক দল করেন, কথা বা তথ্য জানা থাকলে তো নিশ্চয়ই একই কথা বলবে। হয়তো উনি তাই বলেছেন, যদি বলেন ঠিকই বলেছেন। এবং তার সঙ্গে কথা হচ্ছে, আপনি যেটা বলছিলেন 3 ভাগ হয়ে গেছে না 2 ভাগ হয়ে গেছে। তৃণমূল থেকে এটা কোনো দল? তৃণমূল তো হচ্ছে একটা পেশা। বিনা পরিশ্রমে, বিনা লেখাপড়ায়, বিনা যোগ্যতায়, বিনা ব্যবসায়, বিনা চাকরিতে পয়সা উপার্জনের একটা পেশার নাম তৃণমূল কংগ্রেস। দুটো পুঁজি লাগবে, মানে একটা পুঁজি মূল আর একটা তার অংশ পুঁজি। কি পুঁজি? পুঁজিটা হচ্ছে আমি তৃণমূলের নেতা, আমি তৃণমূলের নেতা, আমার গায়ে তৃণমূলের ঝান্ডা, আমার মাথার উপরে মমতা। এই পুঁজি নিয়ে লেখাপড়া নেই, ব্যবসা নেই, পরিশ্রম নেই, কোনো কিছু নেই, রিস্ক নেই, শুধু পয়সা ইনকাম করো। এই বাড়ি ফেলেছিস টাকা দে, বাড়ি করছিস টাকা দে, চাকরি পাবি টাকা দে, চাকরি পাবি না টাকা দে, বাড়ির ওই গন্ডল আছে টাকা দে, কোর্টে কেস করবি, থানায় এফআইআর করবি টাকা দে। শুধু টাকার খেলা, পেশা, একটা পেশা। তৃণমূল একটা পেশা, তৃণমূল কোনো রাজনৈতিক দল না। 1 2 তৃণমূল একটা দল যেখানে তৃণমূলে বসে বিজেপি করার ব্যবস্থা আছে। এতদিন তাই হয়েছে। তো তৃণমূলে বসে যদি বিজেপি করার ব্যবস্থা মমতা ব্যানার্জি স্বয়ং করে থাকেন, তাহলে জেতার পরে 80 জন এমএলএর মধ্যে কয়েকজন যদি মনে করে তোমার মারফত যা বিজেপি করতে পারবো, শুভেন্দুর মারফত আরেকটু বেশি বিজেপি করতে পারবো, তো তৃণমূলের থেকে তুমি যদি বিজেপিকে সাহায্য করতে পারো, আমি তৃণমূলের থেকে বিজেপিকে একটু বেশি সাহায্য করবো। আমি ভাঙা তৃণমূল। ফলে শাসকের হয়ে একটা বিরোধী দল থাকবে, শাসকের বিরুদ্ধে বিরোধী দল না। মমতা যেটা চাইতেন শাসকের হয়ে বিরোধী দল থাকুক, সেই কারণেই শাসকের নেতাদের বিজেপিতে পাঠিয়ে তাদের বিরোধী দল করিয়েছেন। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি, মুকুল রায় টুকুল রায় সবই তার মধ্যে ছিলেন প্রথম দিকে। আর এখন বিজেপি শাসক, তার বিরুদ্ধে বিজেপির অনুগত বিরোধী। শুভঙ্কর বাবু বলেছেন সেকুলার দল যদি বাংলায় থাকে তাহলে সেটা কংগ্রেস এবং সিপিআইএম, এবং সেক্ষেত্রে আপনাদের, উনিও বলেছেন আগামীতে অবশ্যই সেটা পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব ঠিক করবে। আপনাকেও আমি একই প্রশ্ন করতে চাই, বিজেপিকে রুখতে বাম এবং কংগ্রেস কি আবার একসাথে হবে? যেরকম সংযুক্ত মোর্চা একটা 2021-এ আমরা দেখেছিলাম, সেরকম আইএসএফ কে নিয়ে, কংগ্রেসকে নিয়ে আপনারা আবার এক হবেন? আমরা তো 21 সালে যা করেছি সবাই জানি। তারপরে এবারে সেটা করা গেল না, মানে কংগ্রেস মনে করলো যে 294টা আসনেই ওরা দাঁড়াতে চায়। অল ইন্ডিয়া পার্টি, ওদেরও তারা মত আছে, তোরা দাঁড়াতে চাইলে আমি কি ওদের জোর করে ধরে আনবো? আমরা তো অনেকবার বলেছিলাম ওটা ভুল হচ্ছে। যাই হোক, ওরা মনে করেন, ওটা মনে করলে একটু অন্যরকম পরিবেশ হতো। যাই হোক, সে ছেড়ে দিন, হয়নি। তো ফলে এটা ওদেরই ঠিক করতে হবে যে ওরা 294টা আসনে দাঁড়াতে চান, নাকি বিজেপির বিরুদ্ধে, তৃণমূলের বিরুদ্ধে সবাইকে একজোট করে চলতে চান। আমাদের মনোভাব যা ছিল, আমরা মনোভাব পরিবর্তন করিনি। ওনার সাথে সরে গেছেন, ওরা যদি জোড়া লাগাতে চান নিশ্চয়ই সেটা আলোচনা হওয়ার সুযোগ আছে। বেশ, একটা প্রশ্ন আমি করব আপনাদের দলেরই একজন নেতাকে নিয়ে। আপনাদের দলেরই অনেক লোকজন তার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় মুখ খুলেছেন, সেটা হচ্ছে বিকাশ রঞ্জন ভট্টাচার্য। এটা দিয়ে আমি শেষ করব। বিকাশ রঞ্জন ভট্টাচার্য অদিতি মুন্সির স্বামীর হয়ে লড়তে কোর্টে চলে গেলেন, এবং সেটা নিয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি বলছেন যে যারা মূর্খ, আইন বোঝে না, তারা এই সমস্ত কথাবার্তাগুলো বলে। তো মানে সেক্ষেত্রে শতরূপ দাও বলেছে যে মানে আমি চাই হারুক বিকাশ দা এই কেসটা, এবং আরো অনেকেই মানে বিকাশ রঞ্জন বাবুর বিরুদ্ধে এই বিষয়ে কথা বলছেন, বা বিকাশ রঞ্জন বাবু বেশ কিছু এমন কথাবার্তা বলছেন যে গোপাল মুখার্জি সম্পর্কে বলছেন, বা আরো বিষয়তে, যেটাতে কি আপনারা সত্যি সহমত? দেখুন, বিকাশ দা, এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে শাসকের ত্রাস।
তৃণমূল শাসক হোক আর বিজেপি শাসক হোক, তার কেন? তার কারণ বিকাশবাবু সংবিধানকে ভরসা করে সংবিধানের যুক্তিতর্ক অনুযায়ী চলেন, আর এরা কার্যত সংবিধানকে অস্বীকার করে নিজেদের ক্ষমতা জাহির করার জন্য তৃণমূল বিজেপি দুজনেই নানান অপকীর্তি করে বেড়ায়। সে দুর্নীতি, অমুক তমুক ইত্যাদি ইত্যাদি। আইনের শাসন, আইনের শাসনটা চালু করলে এরা দুজনেই অখুশি হবে। এটা ঠিক যে এটা যেভাবে বিকাশ দা বুঝবেন এবং চলবেন, আমাদের সাধারণ মানুষ, সমর্থক, তারা কি সবাই সেইভাবে অতটা বুঝবার কথা? তাদের বুঝবার সবটা কথা না। ফলে বিকাশ দা যখন আইনের ব্যাখ্যায় ভাবছেন, মানুষটি তার স্থানীয় বিবেচনাতে ভাবছে কি রাজনৈতিক বিবেচনাতে ভাবছে, একটা মিসম্যাচ হচ্ছে কোথাও না কোথাও। অদিতি মুন্সি অথবা তার স্বামীর হয়ে যদি বিকাশ দা কেস নেন, তাহলে আমাদের সমর্থকদের অভিমান হবে, এটা খুব স্বাভাবিক। মানুষ অভিমান হবে, এটা খুব স্বাভাবিক, এর মধ্যে কোনো অপরাধ নেই। বিকাশ দা এই অ্যাঙ্গেলটাতে হয়তো ততটা গুরুত্ব দিচ্ছেন না যতটা আইনের বিবেচনায় দিচ্ছেন। সেই দিক থেকে একদিকে উনি রাইট, আবার মানুষ যে বুঝছে, আপনি মানুষকে তো ভুল বলতে পারবেন না, শুধু তার বিবেচনায়, সে তো আর আইনের অত কচকচালি জানে না। আমি এইভাবে বুঝেছি যে যদি এটা এমন হতো যে অদিতি মুন্সি বা ওর হাজব্যান্ড তারা দুর্নীতি করেছে, সেই দুর্নীতির বিরুদ্ধে পুলিশ কেস করেছে, সিবিআই কেস করেছে, ইডি কেস করেছে, বিকাশ দা কি তার পাশে দাঁড়িয়েছে? নো। তার পাশে দাঁড়ালে আমিও বলতাম যে আপনি দাঁড়ালেন কেন। এটা কিন্তু তা না, এটা হচ্ছে ইলেকশন কমিশনের এফিডেভিট, সেইটা তো পুলিশের সাবজেক্ট না, সেটা তো পুলিশের সাবজেক্ট না। সেইটা যদি পুলিশ ঢুকে পড়ে, পুলিশের কাজে পুলিশ না থেকে, তাহলে আসলে এটা একটু বেঠিক ব্যাপার হবার চান্স সবসময় থাকে। ফলে আইনের এই যে বিশ্লেষণ, এই বিশ্লেষণটাতে উনি থাকতে চান, সেটা ভবিষ্যতের জন্য জরুরি। কিন্তু এই সময়ে যে কারোরই অভিমান হবে, হওয়াটা স্বাভাবিক। এটা একটা কন্ট্রাডিকশন, বাট নন অ্যান্টাগনিস্টিক। এটা ঘুষোঘুষির তর্ক এটা না, এটা একটু বোঝাপড়ার তর্ক। সেটা নিশ্চয়ই মানুষও বুঝবার চেষ্টা করবে, সেটা নিশ্চয়ই বিকাশ দাও এই সমগ্রটা খেয়ালের মধ্যে রাখার হয়তো চেষ্টা করবেন, সেটাই আমরা আশা করব। কিন্তু শাসকের উনি ত্রাস, যে কারণে দুর্নীতির বিরুদ্ধে ফাইট। এটা সিবিআই কেস না, ইডির কেস না, এটা একটা ওখানে তথ্য, সেই কেসের পদ্ধতি আর এইটা এক না। রামেরটা শ্যামের ঘাড়ে, শ্যামেরটা যদু ঘাড়ে ফেলে দিয়ে এলোমেলো করে দিয়ে তালগোল পাকালে শাসকের লাভ হয়। তো তালগোল পাকানোটা যাতে না যায় সেটা নিশ্চয়ই বলতে হবে। আবার দুর্নীতির বিরুদ্ধে লড়াইটা বা অপরাধের বিরুদ্ধে লড়াইটা বা আইনের শাসনের পক্ষে লড়াইটা ফল লড়তে হবে মানুষকেও, আইনজীবীদেরও। বিকাশ দা নিশ্চয়ই সেটা আমার চেয়ে কম বোঝেন না। আমার শেষ প্রশ্ন থাকলো, সেটা হচ্ছে আপনাকে বহু বছর ধরে দেখছি, মানে শাসক থাকার সময় দেখেছি, এরপরে আপনারা বিরোধী হয়েছেন, এখনো বর্তমানে বিরোধী, বিভিন্ন সরকারের আমলে আপনাকে দেখেছি। সুজনদা, আপনি কখনো মানে আপনাকে কেউ পচা ডিম দিয়ে অভ্যর্থনা জানায়নি, আবার কখনো কেউ রাস্তায় দাঁড়িয়ে চোরও বলেনি। আপনি বিরোধী ছিলেন, শাসক ছিলেন, সাংসদ ছিলেন, বিধায়ক ছিলেন। সেই জায়গা থেকে যখন তৃণমূল এই অভিযোগটাও আপনার বিরুদ্ধে এনেছিল যে বৌদি মানে আপনার স্ত্রী, তিনি নাকি চিরকুটে চাকরি পেয়েছেন, হ্যাঁ, মানে সেইগুলো শুনলে তখন কি রাগ হতো? না না, আমার রাগই হতো না, আমার মানে কৌতুক বোধ করতাম যে কিছুই জানে না যারা, তারা এসব কথা বলে। জয়েনিং রিপোর্টটা চিরকুট না, যেটা দেখিয়েছিল দ্যাট ইজ এ জয়েনিং রিপোর্ট। এই হাস্যকর, তার চাইতে কিছু হয়? যে কারণে আমি তো এইখানে বসেই কৌতুক বোধ করি। এর আরো অনেক কৌতুক আছে, শুধু এটা না। সারদা মদন মিত্র ফদন মিত্র একটা চিঠিপিটি করিয়ে সব কে বলেছিল যে আমাকে 9 কোটি টাকা দিয়েছে ওই ওরা সুদীপ্ত। আমি খবর পাওয়ার পরে কাগজটা জোয়ার করে সাংবাদিকদের নিয়ে আমি দেখে আমি তো বুঝে গেছি। আমি তো আস্তে আস্তে বলেছিলাম, ইস কি দুর্ভাগ্য এদের, এত কম বুদ্ধি। সুজন চক্রবর্তীকে 9 কোটি টাকা দিলে বিমান বসুকে মাত্র 2 কোটি টাকা দিল। যে কেউ বুঝবেন। এবং তারপর চ্যালেঞ্জ করলাম, সেটা তো বোধ হয় 21 সালের ভোটের আগে, 21 ভোটের আগে, কারণ তখন ওই কারণে দেখবেন শুভেন্দুকে বলা হচ্ছে, শুভেন্দু তখন তৃণমূল ছেড়েছে, মুকুলকে বলা হচ্ছে, মুকুল তখন তৃণমূল ছেড়েছে। বরং
বিমানদা ছাড়া শুভেন্দু, মুকুল, আমি এবং অধীর ভয় পেয়েছে আমাদের। ওরা তৃণমূল ছেড়েছে, তৃণমূলের বিরুদ্ধে সে আলাদা কথা, আমাকে বা অধীর বাবুকে ভয় পেয়েছে, পাওয়াই তো স্বাভাবিক। কিন্তু তারপরে এত বোকা যে বিমান বসুর চাইতে আমাকে নাকি বেশি দিয়ে ফেললো, এটা হাস্যকর। যাই হোক, আর বিমান বসুর নামটা এনে লোকচক্ষে আরো নিজেদেরকে হ্যাটা করলো। তো যাই হোক, ওটা না করলে তবু হয়তো লোকে ভাবতো আচ্ছা শুভেন্দু তো করতেই পারে, মুকুল তো করতেই পারে, অধীর কংগ্রেস একটু আধটু অভ্যেস থাকে, সুজনবাবু তাহলে একটু তালে করে ঢুকে পড়তে পারে, হয়তো ওরা ভাবতে পারতো। সেই ভাবাটাও নষ্ট করে দিল নিজেরাই, নিজেদের কৃতকর্মে। মিলির সময় তো আমি এটা বলেছিলাম যে আমি, মুখ্যমন্ত্রী বলেছেন সব চিরকুট ঠিককুট বার করতে, দায়িত্ব দিয়েছেন ব্রাত্য বসুকে পাবলিকলি। আমি বলেছিলাম যে উনি 1 মাস বলেছেন, আমি 3 মাস সময় বলি, 3 মাসের মধ্যে আপনি চিরকুটটা প্রকাশ করুন। আমি চ্যালেঞ্জ করছি, আপনি করতে পারবেন না, করবেন না, চ্যালেঞ্জ করছি। এবং মিলির ক্ষেত্রে ওই জয়নিং রিপোর্টটা দেখিয়ে এটা যে চিরকুট বলে যারা মনে করছেন জয়নিং রিপোর্টকে, তাদের একটু আরেকবার প্রাইমারি স্কুল থেকে পড়ে আসা উচিত, এসব বলেছিলাম একটু আধটু, হাস্যকর। তারপরে দুটো কেসে মানে মিলির চিরকুটটা আমার বলতে হয়নি, সেটা ওই বলেছিল, ও রাজনীতি করে তো, ওই বলেছিল যে আমি চ্যালেঞ্জ করছি মন্ত্রীকে, আর আমি ব্রাত্য উত্তর দেয়নি। পরে জনান্তিকে বলেছে আমি তো ঠিক এরকম তালে বলে বলতে হয়েছে, কিন্তু আমাকে এরকম ভাবে বলে দিলে চ্যালেঞ্জ করছে, আমি কি করি, এখন কি করবো, কিছু করার নেই। স্বাভাবিক। আমি শুধু বরঞ্চ হাসতে হাসতে বলেছিলাম যে বরঞ্চ দেখলে বুঝবে যে যার বাবা পার্টির জেলার সেক্রেটারি, যে হাজব্যান্ড আমি, সে একটা কলেজে গ্র্যাজুয়েট, সি গ্রুপ, মানে এলডি ক্লার্ক সমতুল যেটা আর কি, গ্রুপ সি কিছু একটা বলে, সেই চাকরিতে শুরু করলো, সেই চাকরিতেই শেষ করলো, কোনো প্রমোশন পর্যন্ত পেল না, অথবা নিল না, মানে পেল না, আসলে নেয়নি, প্রমোশন পর্যন্ত না নিয়ে একই পজিশনে থেকে গেল। এটাতে বরঞ্চ ওদের বোঝা উচিত দিস ইজ হোয়াট ইজ সিপিআই। মদন মিত্র তো একবার বলেছিলেন, জেল থেকে বেরোনোর সময় মানে ওনাকে নিয়ে যাওয়া হচ্ছিল সম্ভবত কোর্টে, এবং একটা জিজ্ঞাসাবাদ চলেছিল, তখন জিজ্ঞেস করা হয়েছিল যে কার কার নাম বললেন আপনি, সারদা কাণ্ডেরই তো বিষয়তে গিয়েছেন, উনি বলছেন কেন মোহাম্মদ সেলিম, সুজন চক্রবর্তী নাম ছিল, যেটা লোকে হেসে উড়িয়ে দিয়েছে। ভালো ভালো, তো ওদের আর কি করার আছে, ওরকম বললে যদি তৃণমূলের 2টো নম্বর বাড়ে, আচ্ছা বলুক, আরো 2-5বার বলুক না কেন, আমি শুধু বলতে পারি এরকম সবাই করেছে। অভিষেক আমার বিরুদ্ধে উকিলের চিঠি দেয়নি, অভিষেক ব্যানার্জি উকিলের চিঠিটা পেলাম, পেয়ে আমি যাবো, যা বুঝে নিলাম, বুঝে নিয়ে আমি চর্চা করি না, সাংবাদিকদের ডাকলাম, ডেকে আমি বললাম এই চিঠিতে এই লিখেছে, এই লিখেছে, এই লিখেছে, আমি বলছি নাকি 72 ঘন্টা না 3 দিনের মধ্যে আমাকে না করলে কি কোর্টে ট্রেনিং যাবে, আমি কোথাও কিছু অস্বীকার, মানে কি বলে, এড়িয়ে যাবো না, সরবো না, ক্ষমা চাইবো না ইত্যাদি, যা বলেছি আমি তাদের স্টিক করবো। আমি চাই আমায় কোর্টে টেনে আনুক, আমায় কোর্টে টেনে আনলে ওকেও তো কোর্টে আসতে হবে, যেন ভালো করে প্যান্টের ওপরে বেল্টটা শক্ত করে পরে আসে, অন্য কথা বলা যায় না। তারপর কোথায় গেল সব, কোথায় গেল সব, মান সম্মান নেই কিছু, যারা চুরি চাচ্ছামি করেছে, যারা দুর্নীতি করেছে, তারা সব মানহানির মামলার কথা বলে, দুর্ভাগ্য সব পশ্চিমবাংলা, এরা রাজনীতির নেতা হয়েছে, এটা পশ্চিমবাংলার জন্য কলঙ্ক। সিপিআইএম ক্ষমতায় এলে তাহলে সুজন চক্রবর্তীকেই কি মুখ্যমন্ত্রী হিসেবে পাবে বাংলার মানুষ? না না না, আমরা ওইভাবে ভাবি না, তো ভাবি না, ভাবি ইফ যদি ইজ হয়, বাট কিন্তু হোয়াট মানে কি, সব চর্চা করে মানে আছে নাকি? সময় বদল হচ্ছে, আমাদের পরের প্রজন্ম, কত নাম আপনি চান, যাদের কোনো নাম নেই তারা একটা নাম নিয়ে লাফায়, আমাদের অনেক নাম আছে, 1, 2, 3, 4, 5, 7 ইত্যাদি। আপনি হতে চান না? আরে কেন, দরকারটা কি আছে? প্রথমত এই হতে চাওয়া না চাওয়াটা আমার সাবজেক্ট না, পার্টি যদি বলে। 2, পার্টি বলে মানে পার্টি তো আর আকাশ থেকে পড়েনি, আমরা নিজেরাই, তাতে ইয়াঙ্গার সেকশন তারা যথেষ্ট এফেক্টিভলি চলতে পারুক, আমাদের উচিত তার মতো করে ব্যবস্থাপনা করা।
বেশ, অনেক অনেক ধন্যবাদ সুজন দা। মানে আগামী দিনের কথা বললেন, যুব শক্তির কথা বললেন, এবং যুব শক্তির ওপরেই কিন্তু ভরসা রাখছে সিপিআইএম, এবং সুজন চক্রবর্তী সেই কথাটাই কিন্তু পরিষ্কার করে দিলেন। আর বাকি সমস্ত প্রশ্নের উত্তর তো একদম সুন্দরভাবে আনফিল্টার্ড ওয়েতে তিনি উত্তর দিলেন। ততক্ষণ অবধি আপনারা দেখতে থাকুন মৃত্তিকা টিভি। ক্যামেরা পার্সন অভিজিতের সঙ্গে অগ্নিভ, আলিমুদ্দিন স্ট্রিট, কলকাতা। মৃত্তিকা টিভি, মাটির কাছাকাছি।